নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। বেসনের মধ্যে শুধুমাত্র একটু দুধ দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা এখানে নর্মাল বেসন, যেমন ওই মোটা বা সরু সেরকম কিছু নয়, নর্মাল যে বেসনটা পাওয়া যায় সেই বেসনটাই আমি নিয়েছি। এই বেসনটা এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দেওয়ার পর তারপরে এই বেসনটাকে প্রথমে একটু ভেজে নেব। বেসনের মধ্যে কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, এই যতক্ষণ পর্যন্ত না বেসনের মধ্যে এই কাঁচা গন্ধটা দূর হয় ততক্ষণ পর্যন্ত বেশ ভালো করে এটাকে ভেজে নেব। আর বেসনতে ভাজতে ভাজতেই একটা দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। আর যতক্ষণ পর্যন্ত না এই সুন্দর গন্ধটা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইটা ভালো করে এটা নাড়তে হবে। দেখো নাড়তে নাড়তে কিন্তু বেশ, আমি তো এখানে বেশ ভালোই একটু গন্ধ পাচ্ছি, তোমরা তো পাচ্ছ না। তো আমি বুঝতে পারছি যে এই বেসনটা আর বেশিক্ষণ ভাজার দরকার নেই, বেশ একটা আস্তে আস্তে সুগন্ধ আসতে শুরু করে দিয়েছে। এই রকম অবস্থাতেই বেসনটাকে আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে তারপর একটা বোলের মধ্যে এটাকে ঢেলে দিয়েছি। এরপর আমি দুধ নিয়েছি। আমি দুধ প্রথমে একটু একটু করে দেব, একবারেই আমি দুধ দেব না, যতটুকুনি দুধ লাগবে ততটুকুনি আমি দুধ দেবো। তো প্রথমে আমি এখানে 1/4 কাপ দিয়েছিলাম। 1/4 কাপ দুধ দিয়ে দেখছি যে মোটামুটি ভালো মাখাটা হচ্ছে না, তো সেই কারণে আবারও আমি 1/4 কাপ দুধ দিয়েছি, অর্থাৎ মোট আমি 1/2 কাপ দুধ দিয়েছি। 1/2 কাপ দুধ দিয়ে এটাকে বেশ ভালো করে এটাকে মেখে নিয়েছি। তো দেখো বেশ মোটামুটি মাখা হয়ে যাচ্ছে, এই রকমই হলে। আর তোমাদের যদি মনে হয় যে 1/2 কাপের চেয়ে একটু বেশি লাগছে, কারণ সবার বেসন তো সব সমান নয়, যে হয়তো কারোর পাতলা হতে পারে, কারোর মোটা বেসন হতে পারে, তো সেই ক্ষেত্রে দুধ যতটা লাগবে সেটা তোমরা পরিমাণ অনুযায়ী তোমরা দুধের পরিমাণটা নিয়ে নিও। এখন বেসনটাকে মেখে এরকমভাবেই রেখে দিলাম। আর এখন গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 1 কাপ চিনি নিয়েছি। আর 1/4 কাপ মতো আমি এখানে জল নিয়েছি। জল নিয়ে ভালো করে এটাকে চিনিটাকে প্রথমে গলিয়ে নেব। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ পর্যন্ত এইভাবেই এটাকে নাড়তে হবে। আর এই কাজটা কিন্তু একদম ফুল ফ্লেমে দেওয়া যাবে না, একদম কিন্তু লো ফ্লেমে এটাকে বানাতে হবে। কারণ ফুল ফ্লেমে বানালে তাহলে কিন্তু এটা খুব পুড়ে যাবে, বা এটা হচ্ছে ক্যারামেলাইজড হয়ে যাবে, তখন কিন্তু এই যেটা আমি বানাতে চাইছি সেটা কিন্তু ভালো হবে না। এটা আসলে অ্যাকচুয়াল ভুরা চিনি যেটাকে বলে সেইটা বানাতে হবে। তো এটা আর কি কখনো মিডিয়াম কখনো কম এই রকম ফ্লেম করে এটাকে বানিয়ে নিতে হবে। তবে এটাকে যেটাকে বলে ব্রাউন সুগার, তবে আমি ব্রাউন কালারে বানাবো না, এটা একদম সাদা কালারেরই মতো হবে। তো এইটাকে এইভাবেই এরকমভাবে লো ফ্লেমে কন্টিনিউ এরকম নাড়তে নাড়তে এটাকে তৈরি করতে হবে। তো দেখো এরকম কিন্তু আমি বেশ কন্টিনিউ এটাকে নেড়ে গেছি। নাড়তে নাড়তে যেটা লিকুইড ফর্ম ছিল সেটা কিন্তু একদম সলিড ফর্মে বেরিয়ে আসবে, যে আমি চিনিটাকে গলিয়েছি কিন্তু পুনরায় আবার চিনিটাই পরিণত হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কিন্তু চিনিতে পরিণত হতে শুরু করে দিয়েছে। এটা আমি যদি ক্যারামেলাইজড করতাম তাহলে এটা ব্রাউন সুগার হয়ে যেত, কিন্তু আমি ব্রাউন কালারের চাইছি না, আমি একদম সাদাই চাইছি, সেই কারণে আমি এটাকে ক্যারামেলাইজড করিনি। তো দেখো ভুরা চিনিটা তো তৈরি হয়ে গেল। আর যে কোনো মিষ্টিতে এই ভুরা চিনিটা তো দিলে কিন্তু খুব ভালো হয় খেতে। তো এই ভুরা চিনিটা দেখো কত তাড়াতাড়ি এটা তৈরি হয়ে গেল। তো এটা তো এখন সাইডে আমি রেখে দিলাম। এখন আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 কাপ ঘি নিয়েছি। তবে 1 কাপ ঘি কিন্তু আমি একবারে দেব না, আমি 1/2 কাপ মতো প্রথমে ঘিটা দেব, তারপরে দরকার হলে তারপরে আমি 1 চামচ কি 2 চামচ করে করে আমি তারপরে এটা ঘিটা ইউজ করব। তো আমি তো এখন 1/2 কাপ মতো ঘি দিয়ে দিয়েছি। আর যে বেসনের গোলাটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম সেই বেসনের গোলাটা আমি এখন কড়াইতে দিয়ে দেব। এখন ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ঘিয়ের সঙ্গে ভালো করে প্রথমে এটাকে মেশাতে হবে, কারণ ঘি রয়েছে, ঘি দিয়ে মেশানোটা একটু টাফ, তবে একদম মনে হবে না যে খুব টাফের কাজ আর কি। তো এটা আস্তে আস্তে দেখো সবই মোটামুটি ঘিয়ের সঙ্গে একদম মিশে গেছে। তো এইটা যতক্ষণ পর্যন্ত ঘিয়ের সঙ্গে না মেশে ততক্ষণ পর্যন্ত এইভাবেই ভালো করে এটাকে নাড়বো। আর এই যে মাঝে মাঝে আমি 1 চামচ কি 2 চামচ করে এরকম ঘি ইউজ করব। তো এখন ঘিটা তো দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে আরও একবার ভালো করে এরকম নাড়বো। তবে এই কাজটা কিন্তু সবসময় লো ফ্লেমে করতে হবে, বারবার আমি বলছি। এটা কিন্তু হাই ফ্লেমে করা যাবে না, হাই ফ্লেমে করলে নিচে লেগে যাবে আর তখন কিন্তু এই মিষ্টিটা একদমই ভালো হবে না।
তো সেই কারণে এটাকে একদম একটু ধৈর্য ধরে কম ফ্লেমে এটাকে বানাতে হবে। তো এইটা ভালো করে এটাকে মেশাতে হবে। আর এই মিষ্টিটা বানানোর জন্য আমি সবসময় বলবো যে একটু বড় কড়াই নিতে। বড় কড়াই নিলে কি হবে, তাহলে এই বেসনের যে গোলাটা সেটা এদিক ওদিকে করে একটু স্প্রেড করা যাবে। আর ছোট কড়াই নিলে কিন্তু ভালো নাড়া যাবে না, আর তখন মিষ্টিটাও একটু বানাতে অসুবিধা হবে। দেখো আমি এরকমভাবে একটু বড় কড়াই নিয়েছি বলে তাই এগুলো কিন্তু বেশ একটু ঘষে ঘষে বা স্প্রেড করে দিচ্ছি, যার জন্য এগুলো কিন্তু পুরো একদম আস্তে আস্তে মিহি হয়ে যাবে। এইটা নাড়তে নাড়তেই দেখবে একদম কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত না একদম ঝরঝরে হয় ততক্ষণ পর্যন্ত এইভাবেই কিন্তু নাড়তে হবে লো ফ্লেমে। দেখো আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু ঝরঝরে হতে শুরু করে দিয়েছে। এইভাবেই আস্তে আস্তে করে এরকম কন্টিনিউ নাড়তে নাড়তে আস্তে আস্তে একদম ঝরঝরে হয়ে যাবে। তো যতক্ষণ ঝরঝরে না হয় ততক্ষণ তো নাড়তেই হবে। তো এইভাবে তোমরা একদিন তোমরা এরকম মিষ্টি বানিয়ে দেখতে পারো। আর সামনে তো এখন গণেশ চতুর্থী আসছে, আর গণেশ চতুর্থীর স্পেশাল আমাদের বেসনের লাড্ডু তৈরি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে বেসনের লাড্ডু তৈরি করছি। আর গণেশ চতুর্থীর তো বেসনের লাড্ডু ভীষণই বিখ্যাত, আর আমাদের গণেশজির তো লাড্ডু খুবই প্রিয়, তাই না? তো দেখো আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু একদম দেখো ঝরঝরে হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, এখানে হচ্ছে কাজু নিয়েছি, একটু আমন্ড নিয়েছি, একটু পিস্তা নিয়েছি। এগুলো নিয়ে তারপরে আমি কুচি কুচি করে কেটেছি, আর একটু সুগন্ধির জন্য একটুখানি 1 চামচ মতো এখানে এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিও, তোমরা যে কোনো ড্রাই ফ্রুট তোমরা এখানে ইউজ করতে পারো। এখন ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এর থেকে আর বেশি নাড়বো না, এখন একটা পাত্রের মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি, কারণ এটা ভীষণই গরম, এটাকে একটু ঠান্ডা করতে নেব। ঠান্ডা করার পর তারপরে লাড্ডুগুলো বানাতে হবে। তো এখন তো ভীষণই ঠান্ডা, এখন হালকা হালকা করে এটাকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি, যাতে করে একটু তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। এখন দেখো একটু বেশ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা আমি পুরো এখানে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তবে এক্ষেত্রে কিন্তু একদম পুরো ঠান্ডা করবে না, যাতে একটুখানি ধরতে পারো সেই রকম গরম যেন সহ্য হয়, সেই রকম গরম একটু থাকতে হবে। তো ওই রকম গরমেই এরকম হালকা হালকা করে এগুলোকে পুরো চিনির সঙ্গে আর বেসনের এই ঝুড়োর সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে লাড্ডু বানাতে হবে। তো আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তোমাদের যদি একটু মনে হয় যে লাড্ডু পাকাতে একটু অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু তোমরা একটু 1-2 চামচ ঘি অ্যাড করতে পারো। এখন আমি ভালো করে আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে একেবারে দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। আর আমি এরকম একটা মাপের পাত্র নিয়েছি, বা এটা যেটা কেকের কেক টিন বলে আর কি, ছোটো মতো আমার কাছে ছিল। তো এইটাই আমি নিয়ে নিয়েছি। এইটা নিলে কি হবে, এই একটা নিলে সব কটা লাড্ডু কিন্তু একদম সমান হবে। না হলে এইটা না নিলে কোনোটা ছোট হবে, কোনোটা বড় হবে, দেখতে ভালোও লাগবে না। তো সেই কারণে আমি এটার মাপ নিয়েছি। এটার মাপ নিয়ে আমি সমস্ত লাড্ডুগুলো বানাবো। তবে তোমরা যে কোনো একটা চামচও নিতে পারো, চামচের মাপ করেও তোমরা এই লাড্ডুগুলো বানাতে পারো। দেখো কতটা সুন্দর, কতটা মানে দেখতেও ভালো হয়েছে, আর দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আবারও আমি একটা লাড্ডু বানিয়ে নিয়েছি। দুটো লাড্ডু বানিয়ে তোমাদেরকে দেখালাম যে কতটা সুন্দর লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে। তো দেখো সব লাড্ডুগুলো আমি একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। আর ঢেলে নেওয়ার পরে লাড্ডুগুলো দেখো বেশ এখনও কিন্তু সুন্দরভাবে বসে আছে। তার মানে লাড্ডুর কিন্তু সমস্ত কিছু উপকরণগুলো একদম পারফেক্ট হয়েছে। তো তোমরাও আমার মতো এই রকম লাড্ডু যদি বানাতে চাও, তাহলে আমি যে উপকরণগুলো নিয়েছি সেইগুলো একদম পারফেক্ট নিও, তাহলে এই রকম লাড্ডু তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার বেসনের লাড্ডু। এই বেসনের লাড্ডুর রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।